তো একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে আমরা পুনরালোচনায় যাব। আমরা এ পর্যন্ত ক্লাসে আমরা 3টি কবিতা এবং 3টি গদ্য শেষ করেছি। ঠিক আছে, আমরা শেষ করেছি 3টি কবিতা এবং 3টি গদ্য। যারা কোনো ক্লাস মিস আমি সবগুলো ফাইল, হ্যাঁ স্যার আমি সবগুলো পাইনি। আচ্ছা, যারা পাওনি তারা থেকে দেখে নেবে। আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আমার নামের ফেসবুক পেজে দেওয়া আছে, আমার ইউটিউবেও দেওয়া আছে। কেমন? তাহলে আমরা গদ্য শেষ করেছি নব্য লেখক দিগের প্রতি নিবেদন। 1 নাম্বার ছিল নব্য লেখক দিগের প্রতি নিবেদন। 2 নাম্বার ছিল অপরিচিতা। অপরিচিতা। 3 নাম্বার হচ্ছে বিলাসী। এই কয়টা গদ্য আমরা শেষ করেছি। কবিতাতে আমরা শেষ করেছি বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ। তারপর শেষ করেছি সোনার তরী। 3 নম্বরে শেষ করেছি বিদ্রোহী। এখন কথা হচ্ছে, যদি আমাদের কলেজ খোলা থাকতো তাহলে আমরা কি করতাম, এটার উপর আমরা একটা টিউটোরিয়াল এতদিনে হয়ে যেত তোমাদের। কেমন? যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হচ্ছে না, আমরা আপাতত এই আজকের ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করব। যার যেখানে সমস্যা আছে এই সমস্যাগুলো আবার আমরা একটু দেখে নেব। তারপরে আগামী ক্লাস থেকে আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। ডিসেম্বর থেকে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। আমরা এই নভেম্বর মাসে এই ক্লাসগুলো আমরা শেষ করেছি, অক্টোবর নভেম্বরে মিলে। এখন এইখানে মধ্যে কার কোন চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে একজন করে একটু কথা বলো, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। স্যার আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, নাম বলো। স্যার বিভীষণের প্রতি মেঘনাদ। হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনাদের সমস্যাটা কি বলো? স্যার কবিতাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, মানে কঠিন বেশি। হ্যাঁ, কে বলছো? স্যার সাবরিনা রিকি। সাবরিনা রিকি। বিভীষণের প্রতি মেঘনাদের তুমি কি আমার ক্লাসটা দেখেছো? জি স্যার। আচ্ছা, এখন যেটা করতে হবে, বিভীষণের প্রতি মেঘনাদের চরিত্রগুলো নেওয়া হয়েছে রামায়ণ থেকে। ওটার জন্য আমাদের প্রথমে ছোটদের রামায়ণ একটা বই আছে, ছোটদের রামায়ণ, অথবা কার্টুন আছে শিশুদের রামায়ণ, কার্টুনের বই দেখতে পারো, অথবা ছোটদের রামায়ণ বই দেখতে পারো। দেখার পর যেটা তোমাকে করতে হবে, সেই বইয়ের কাহিনী কিন্তু এখানে উল্টে গেছে। তাহলে যেটা প্রচলিত কাহিনীকে আমরা উল্টে দিতে পারি, নতুন করে ভাবতে পারি, সেই বিষয়টি আমাদের মাথায় নিতে হবে প্রথমে। এখন প্রথমে ওই চরিত্রগুলোকে আমাদের জানতে হবে। আগে সোজাটা যদি না বুঝি তাহলে আমরা উল্টোটা তো কেমনে বুঝবো? উল্টোটা তো বুঝতেই পারবো না। কেমন? তো এই বিভীষণের প্রতি মেঘনাদটা বোঝার জন্য আমাদের, বিভীষণের প্রতি মেঘনাদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি যে কবিতাটা লিখলেন বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহাকাব্য এবং প্রথম মহাকাব্য। প্রথম লিখেছিলেন মহাকাব্য, সেটাই শ্রেষ্ঠ মহাকাব্য, মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ কাব্যের একটি অংশ বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণ হচ্ছে তার চাচার নাম, মেঘনাদ হচ্ছে তার ভাতিজার নাম। চাচা এবং ভাতিজার যে কথোপকথনের একটি অংশ, এই অংশটি এখানে নেওয়া হয়েছে। এবং এই কথোপকথনের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারবো। ভাষার যে অনেকগুলো বিষয়, আমরা কারোর সাথে কথা বলার সময় কাউকে গালি দিয়ে যতটুকু আক্রমণ করতে পারি, তার প্রশংসা করে অনেক বেশি তাকে আক্রমণ করতে পারি। কেমন? এই যে প্রশংসা করে অনেক বেশি আক্রমণ করা যায়, সেই বিষয়টি আমরা দেখি যে মেঘনাদ যখন বিভীষণকে যদি গালি দিত, চট্টগ্রামের ভাষায় মা বাবাকে তুলে চমৎকার চমৎকার গালি আছে, কিন্তু এই গালি দিলে, যখন তুমি কাউকে গালি দিবে সেও তোমাকে পাল্টা ওই গালি দিতে পারছে। কিন্তু গালি না দিয়েও তার প্রশংসা করেও যে তাকে কষ্ট দেয়া যায়,
কেমন তাকে পাল্টাঘাত করা যায়, এই বিষয়টি আমরা দেখি যে মেঘনাদ বিভীষণকে বলছে তোমার মা এরকম সতী, তার পুত্র হয়ে তোমার পক্ষে এই কাজ করার সময় তোমাকে যদি কেউ বলে যে তোমার মা তো কত ভালো মানুষ আর তুমি এই কাজটা করলে, বা তোমার বাবা কত ভালো তোমার এই আর তুমি এইটা করলে, তোমাকে গালি দেওয়ার চেয়ে তোমাকে ওভাবে যখন বলে তখন আরো বেশি তুমি আক্রান্ত হও। এই কবিতার মধ্যে এইরকম কিছু বিষয় উঠে এসেছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিভীষণ হচ্ছে ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রের বিপক্ষে কাজ করছেন, মির্জাফরের মতো আচরণ করছেন কিন্তু দোহাই দিচ্ছেন ধর্মের। এটা যুগে যুগেই ছিল, সেই মহাভারতের রামায়ণের কাহিনীতে যেরকম ছিল, তারপরে যে আমাদের দেখি মির্জাফরও একই কাজ করেছেন, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময়ও যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারণ করেছেন তারাও একইভাবে ধর্মের দোহাই দিয়েছেন যে পাকিস্তান হচ্ছে সর্ববৃহৎ ইসলামিক রাষ্ট্র, পাকিস্তান টিকে থাকলে দেশ টিকে থাকবে ইত্যাদি ইত্যাদি, কেমন এবং ইসলাম টিকে থাকবে, বাংলাদেশ হলে ইসলাম থাকবে না। এই যে কথাগুলো, ঠিক বিভীষণ সেরকম কিছুই কথা বলেছেন এবং তার বিপক্ষে স্পষ্ট যুক্তি দিচ্ছে মেঘনাদ। মেঘনাদ হচ্ছে তার আপন ভাতিজা, কেমন ভাতিজা মুক্তিযুদ্ধের পক্ষে, চাচা মুক্তিযুদ্ধের বিপক্ষে, কেমন এবং কিন্তু চাচা ধর্মের কথা বলছেন, আবার রাষ্ট্রের বিপক্ষে বলছেন, রাষ্ট্রের তার নিজের ভাতিজাকে মেরে ফেলার জন্য অন্যকে তার বাড়িতে এনে দিচ্ছেন। ঠিক যেভাবে আমাদের দেশের রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের আমাদের মানে যে পরিবারে কেউ মুক্তিযুদ্ধে গেছে সেই পরিবারের মেয়েকে বউকে নিয়ে পাকিস্তানি শিবিরে তুলে দিয়েছে গনিমতের মাল হিসেবে তাদের ব্যবহার করার জন্য, নির্যাতন করার জন্য, দর্শন করার জন্য, কেমন এই যে বিষয়গুলো একেবারে যেন মিলে যায়। তাহলে এই প্রেক্ষাপটে এই বিষয়টিকে বিবেচনা করতে হবে, বুঝতে হবে। আর বোঝার জন্য তোমাকে প্রথমে এইটার শব্দার্থগুলো দেখতে হবে, এবং আরেকটু ভালো করে বোঝার জন্য তোমাকে অবশ্যই ছেলেদের রামায়ণ বা ছোটদের রামায়ণ বা শিশুদের রামায়ণ জাতীয় বইটা পড়তে হবে। হ্যাঁ, এরপরে যদি নির্দিষ্ট কোনো শব্দ বা কোনো বাক্য না বুঝো সেটা আমার কথা বলতে পারো। তারপর আর কাউ? স্যার বলো। স্যার আমার বিদেশি গল্পে একটু সমস্যা আছে। হ্যাঁ, ওখানে কে কিছু বলছো? অংশ বুঝছি মুনতাহা? আবার কিছু। মুনতাহা? জি স্যার। হ্যাঁ বলো, বিলাসী গল্পের কোন জায়গায় কত পৃষ্ঠায় বলো সমস্যা তোমার? বিলাসী গল্পের কোন জায়গায় কত পৃষ্ঠায় সমস্যা? স্যার হ্যাঁ 48 পৃষ্ঠায় 48 স্যার লাস্টের পৃষ্ঠায়। পার্টটা একদম। হ্যাঁ এই তো ইহার কিছুদিন পরে, এই তো হ্যাঁ ইহার কিছুদিন পরে, এই ওখান তো থেকে ইহার স্যার। কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে 2 বছর কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবা, এবং পাছে তাহা ব্যাহাত হয়। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বউটানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়েছিলেন, সেটা কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণকে সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের ও দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যাহারা বড় লোক, তাহাদের বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? কথা হচ্ছে যে গ্রামের মানুষ মহৎ নাকি সংকীর্ণ চিত্ত, এটার উদাহরণ দিতে গিয়ে লেখক বলতে হ্যাঁ গ্রামের মানুষের মধ্যেও কিছু মহত্ব আছে। তো হিন্দু পরিবারের বর্ণনা, যেহেতু এই যে কিছুদিন আগে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়, স্বর্গীয় মানে জান্নাতবাসী, মারা গিয়েছেন, তার বিধবা পুত্রবধূ, তিনি মারা গিয়েছেন, তার ছেলেও মারা গেছে, তার পুত্রবধূ বিধবা হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বাড়ি থেকে যখন পুত্রবধূ পালিয়ে গিয়েছিল, সে কোথায় গিয়েছিল সেটা এখানে লেখা নেই, কিন্তু তার আরেক দেবর তাকে উদ্ধার করে আবার বাড়িতে নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কারণ তিনি যদি না থাকেন তাহলে তার সম্পত্তিটা সে দখল করতে পারবে না, সম্পত্তি ব্যাহত হয়ে যাবে। এই জন্য সে তার ভাই বউকে ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো ফিরিয়ে নিয়ে আসলে গ্রামের মানুষ এটাকে প্রতিবাদ করার কথা, যে সে কোথায় গেছিল, কোথায় ছিল, তার জাত চলে গেছে, কিন্তু তারা প্রতিবাদ করে নাই। কেন? কারণ সেই বাড়ি ব্যক্তি কি করেছেন, গ্রামের বারোয়ারি পূজা, সার্বজনীন পুজোতে, সার্বজনীন যে পুজো হয় গ্রামের সবাই মিলে যে পুজো করে, সেই পূজাতে 200 টাকা দিয়েছেন। এই 200 টাকা মানে হচ্ছে এখনকার দিনে 2 লাখ টাকা, আজকে থেকে 100 বছর আগের কথা। 200 টাকা দিয়েছেন আর গ্রামের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছেন, আবার
দক্ষিণাও দিয়েছেন, হাতে টাকাও দিয়েছেন, উপহার সামগ্রীও দিয়েছেন। বিষয়টা এরকম যে তখন তারা বলছেন, আরে ও গ্রামের ধনী শ্রেণীর মানুষ এরকম দু একটা অপরাধ করুক আর এরকম অনুষ্ঠান করুক, তাহলে তো আমরাও কিছু পেতে পারি। বিষয়টা এরকম যে আমাদের দেশের যারা দুর্নীতিপরায়ণ মানুষ, তারা যখন গ্রামে গিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে, এখনকার দিনের কথা বলছি, আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে বলছি, ওখানে হিন্দু ধর্মীয় প্রেক্ষাপট বর্ণিত হয়েছে, যে বর্তমান প্রেক্ষাপট দিলে তোমাদের বুঝার সুবিধার্থে বলছি। এখন একজন খুব দুর্নীতিপরায়ণ মানুষ, কেমন, কিন্তু গ্রামে যখন মাদ্রাসা করছে, মসজিদ করছে, মানুষকে টাকা দিচ্ছে, তখন আমরা বলি আহা কি ভালো মানুষ, কি ভালো মানুষ। অর্থাৎ খারাপ মানুষও যে ভালো মানুষ হয়ে যায় টাকা দিলে। গ্রামের মানুষের, সাধারণ মানুষের কাছে খুব খারাপ মানুষের ভালো মানুষ হয়ে যায়, সেই চিত্রটাই তিনি তুলে ধরেছেন। যে গ্রামের মানুষের কাছে কেউ যদি টাকা দেয়, ইয়ে দেয়, হ্যাঁ, এখন হুজুরদেরকে দাওয়াত করে মিলাদ করিয়ে অনেক মানুষ খাওয়ালো, কেমন, তারপর হুজুরদের হাতে ইয়েও দিল, কি তোবারকও দিল, আবার সাথে সাথে হাদিয়াও যদি দেয়, তাহলে হুজুররা তাদের প্রশংসাই করবে। এই যে বিষয়, এটাকে তিনি হিন্দু ধর্মীয় বিষয়কে দিয়ে ব্যাখ্যা করেছেন। কেমন, হিন্দু ধর্মীয় ব্রাহ্মণরা ওইরকম এক মেয়ে বাড়ি থেকে চলে গেছে, সে কোথায় ছিল, কেমন, হয়তো পতিতালয়ে ছিল বা খারাপ আরো ইয়ে ছিল, কিন্তু ওখান থেকে না বলে বলছেন না না ও কাশীতে ছিল, বৃন্দাবনে ছিল, মানে ধর্মীয় স্থানে ছিল, কেমন বলে তাকে পরিবারে ঠাঁই দেওয়া হয়েছে। অথচ মৃত্যুঞ্জয় আরেকজনকে বিয়ে করেছে, ওখানে বসবাস করছে, তাকে এই সমাজে ঠাঁই দেওয়া হবে না। মৃত্যুঞ্জয় যদি ওই গ্রামের মানুষকে সবাইকে উপহার দিত আর ওই তার কাকাকে যদি কিছু সম্পত্তি দিয়ে দিত, তাহলে কাকা ওই বিরোধিতা করতেন না এবং এই সমস্যাগুলো হতো না। এই সমস্যার মূলে হচ্ছে অর্থনৈতিক। আসলে ধর্মের কথা বলা হচ্ছে ধর্মীয় গোড়ামির পেছনেও, কিন্তু পেছনে কাজ করে মূল হচ্ছে অর্থনীতি। সেই বিষয়টি এখানে উঠে এসেছে। হ্যাঁ, আর কারণ কোথাও সমস্যা থাকলে বলো। এই 6টি চ্যাপ্টার, নব্য লেখন দিকের প্রতিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটাও 100 থেকে 150 বছর আগের লেখা। তিনি বলেছেন নতুন যারা লেখক, তোমরা যারা লিখবে, তাদেরকে তিনি নিবেদন করেছেন কিভাবে লিখবে, লেখার ক্ষেত্রে কি থাকবে, ভাষা কেমন হবে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা সাহিত্যের সম্রাট হচ্ছেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন, সেই পত্রিকায় প্রবন্ধ লিখছেন নতুন লেখক দ্বারা, যারা নতুন নতুন লিখছেন, লেখালেখি করছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, তোমরা যারা লেখালেখি করো অনেকে, সেই লেখকদের জন্য তিনি কিছু নিবেদন করেছেন, কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শটাই হচ্ছে নব্য লেখকদের প্রতি নিবেদন। তারপর অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ তুলে এনেছেন আমাদের সমাজের সেই নারীদের, যে নারী আমাদের কাছে অপরিচিত, যে নারীও যে প্রতিবাদ করতে পারে, নারীর মধ্যেও যে পৌরুষ থাকতে পারে, নারীর মধ্যেও যে ব্যক্তিত্ব থাকতে পারে, এবং যে পুরুষের ব্যক্তিত্ব নেই, ওই পুরুষের সাথে বিয়ের না করে বলে দিতে পারে যে আমি বিয়ে করব না। এবং দেশ সেবা, বিয়ে করা বা বিয়ে হয় যে সমাজের নারীর মূল লক্ষ্য নয়, বা পুরুষেরও নয়, কেমন, এটাই যে জীবনের প্রধান লক্ষ্য নয়, বা এটা না হলেই যে জীবনে একবারে শেষ হয়ে যায়, তা যে নয়, এটা এই গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। তারপর বিলাসী গল্পে উঠে এসেছে সমাজের যে প্রেম বা প্রেম করে বিয়ে করা, এই বিষয়ে যে সমস্যা, এবং ধর্মীয় যে গোড়ামি, যে যদি পাঠার মাংস খেত তাহলেও অপরাধ হতো না, বা এরকম আরো কয়েকটা বিয়ে করলে অপরাধ হতো না, বা বাইরে গিয়ে অনেকগুলো বিয়ে করে করে ঘুরে বেড়ালেও থাকলেও অপরাধ হতো না। কিন্তু অন্য জাতের, একই ধর্মের, অন্য বংশের বা অন্য বর্ণের লোকের হাতে খাবার খেয়েছে, এটাই তার কাছে অপরাধ। কিন্তু আমরা দেখি তার চরিত্রে, সেই বিলাসী চরিত্রে এমন কিছু মহৎ গুণ আছে যেটা সাধারণ মানুষের মধ্যে নেই। তাহলে ওই মহৎ যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে চারিত্রিক গুণ, এটা বংশের কারণে থাকে না, এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। অথচ সেটাই হওয়া উচিত ছিল বিচার্য, বিবেচ্য বিষয়। কেমন, যে বিলাসী বলছে যে আমাদের তো অন্যের অভাব নেই, আমাদের তো খাওয়া পড়ার চিন্তা নেই, আমরা কেন মিছিমিছি মানুষ ঠকাবো। এই যে তার চরিত্রে যে মহৎ বৈশিষ্ট্য, কেমন, আবার ওই যে এদের এগিয়ে দিচ্ছে, কেমন, আবার মানুষের সেবা করছে, এই যে চিন্তা, এবং শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে। এবং আত্মহত্যার পক্ষে, যদিও ধর্মে আত্মহত্যা নিষিদ্ধ, পৃথিবীর সকল ধর্মে আত্মহত্যা বা মানবিকভাবে ওইটা প্রশংসার যোগ্য, কিন্তু সমাজের যে অবস্থা, এই অবস্থার মুখে বিলাসীর পক্ষে আর কোন রকম প্রতিবাদ করা সম্ভব ছিল না বলে সে যে আত্মহত্যা করে, সেই বিষয়টাকে সেই সময় প্রেক্ষাপটে শরৎচন্দ্র সমর্থন করেছেন। সেই চিত্রটাই কিন্তু উঠে এসেছে এই গল্পে। তাহলে আমরা 3টা গল্প পড়লাম, সরি 2টো গল্প, একটা প্রবন্ধ। এটা হচ্ছে প্রবন্ধ, এখানে কোনো কাহিনী নেই, কিচ্ছা নেই, লেখকের নিজের মনোভাব তিনি একটি প্রবন্ধের মধ্য দিয়ে
বা একটি বক্তৃতার বা একটা নিবন্ধের মধ্য দিয়ে তিনি প্রচার করেছেন। আর এই দুটো হচ্ছে গল্প, গল্পের মধ্য দিয়েও লেখকের দৃষ্টিভঙ্গি বা জীবন দৃষ্টি বা মনোভাব উঠে এসেছে। এরপর হচ্ছে এই তিনটি কবিতা। বিভীষণের প্রতি মেঘনা, মেঘনা বিভীষণকে কি বলছে এবং এর জবাবে বিভীষণ কি বলছিলেন এবং তার জবাবে সে কি বলেছে সেটা উঠে এসেছে। মহাভারতের রামায়ণের কাহিনীতে রাম হচ্ছে দেবতা, রাবণ হচ্ছে রাক্ষস। আর মাইকেল মধুসূদন দত্ত এই কাহিনীটিকে উল্টে দিয়েছেন। তিনি কাহিনী থেকে দেখাচ্ছেন রাবণ এবং তার পুত্র মেঘনাদ হচ্ছে দেশপ্রেমিক। এখানে মেঘনাদ এর বাবা রাবণ হচ্ছে সিরাজউদ্দৌলা, বিভীষণ হচ্ছেন মির্জাফর, আর লর্ড ক্লাইভ হচ্ছেন রামচন্দ্র বা রাম লক্ষ্মণেরা হচ্ছে অন্য দেশ থেকে এসে লঙ্কা আক্রমণ করেছে বা ভারত আক্রমণ করেছে। এবার তাদের যে কথোপকথন, কেমন সেই কথোপকথনের মধ্যে দিয়ে উঠে এসেছে সেই সময়ের কথা। আবার আমরা বলতে পারি যে মির্জাফর এবং সিরাজের পক্ষের লোকের কথোপকথন। আবার বলতে পারি যে একজন ভাতিজা যিনি মুক্তিযোদ্ধা এবং একজন রাজাকার চাচা, তাদের মধ্যে কথোপকথন। অর্থাৎ সমাজ জীবনের যে ইতিহাসের যে কাহিনী, এটা যে বারবার একই রকম ঘটনা ঘটে, আমরা এখান থেকে আমরা এই কবিতা থেকে আমরা এই বিষয়টি আমরা খুব সহজে বুঝতে পারি। কেমন এখানে প্রতিটি শব্দের শব্দার্থগুলো দেওয়া আছে শেষে, এবং চরিত্র কোন চরিত্র কার কি এই বিষয়গুলো একটু দেখে নেবে। তাহলে বিভীষণ এবং রাবণ আপন ভাই, তাদের মা হচ্ছে নিকষা। কেমন তারপর মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র। এবার তার আরেক ভাই বীরবাহু যুদ্ধে মারা যায়, তারপর মেঘনাদকে সেনাপতি করা হয়। তখন সে যুদ্ধে যাওয়ার আগে, যুদ্ধের আগের রাত্রেই সে যখন যুদ্ধে যাবে, যুদ্ধের আগের রাতে যখন প্রার্থনা করছে, সেই প্রার্থনা গৃহে বিভীষণ লক্ষ্মণকে রাতের বেলা নিয়ে আসেন। হঠাৎ করে রাতের বেলা সে প্রার্থনা করতে বসছে, ভোরবেলা সেই প্রার্থনা কক্ষে যখন এই লক্ষ্মণ প্রবেশ করে এবং পেছন দিকে তাকিয়ে সে দেখতে পারে দরজায় দাঁড়িয়ে আছে তার চাচা, তখন সে বলে, ও সি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে মানে ওইসি, এইবার না বুঝছি। দুঃখ করে তিনি বললেন। কিভাবে লক্ষ্মণ কিভাবে প্রবেশ করলো এবার আমি বুঝেছি। কিভাবে প্রবেশ করেছিল লক্ষ্মণ স্বর্ণ লঙ্কাপুরে এবং মেঘনাদের প্রার্থনা গৃহে প্রবেশ করতে পেরেছিল কারণ বিভীষণ তাকে পথ দেখিয়ে দিয়েছিল। তাহলে আমরা বলি যে বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় ঠিক দীর্ঘ প্রচলিত প্রবাদ, ঘরের শত্রু বিভীষণ। ঘরের ভেতরের কেউই যদি আমাদের শত্রুকে দেখিয়ে দেয় তাহলে আমাদের ক্ষতি পায়। আমাদের দেশের কেউ যদি আমাদের দেশের বিরুদ্ধাচরণ করে তাইলেই বিদেশিরা আমাদের দেশের ক্ষতি করতে পারে। এই বিষয়গুলো এটাতে উঠে এসেছে বিভীষণের প্রতি। সোনার তরী রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা। আমরা জানি যে আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা, এই সোনার শব্দটি কেমন বা বঙ্গবন্ধু বারবার ব্যবহার করেছিলেন, এই বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করবে এবং সোনার তরীকে, এই সোনার বাংলাকে তিনি জাতীয় সঙ্গীত করেছিলেন। ঠিক একইভাবে সোনার তরী কবিতায়ও সোনার শব্দটা এখানে রূপকার্থে ব্যবহৃত হয়েছে, মানে তরী বা নৌকা। আর এই নৌকা বলতে হচ্ছে মহাকাল, মহাকাল রূপ নৌকায়। কেমন মানুষ তার কর্মের ঠাঁই হয় না, তার কর্মের মহাকাল রূপ নৌকায় বা সোনার তরীতে ঠাঁই হয়, কিন্তু ব্যক্তি মানুষের কোনো ঠাঁই হয় না। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে পারে যে মানুষ কৃষক কাজ করছে, তারপর ফসল উৎপাদন করছে, মহাকাল রূপ বন্যা প্রবাহিত হচ্ছে, বন্যার পানিতে সে ভেসে যাবে, কিন্তু তার সোনার ফসলগুলো সোনার তরীতে সে ঠাঁই করতে পারে, স্থান করতে পারে, এবং সে নিজেই দেখে ঠাঁই নাই ছোট সে তরী আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। এই যে বিষয়টি এটা উঠে এসেছে এখানে। তারপর হচ্ছে বিদ্রোহী, নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, যে কবিতার একটি সংক্ষিপ্ত অংশ, মূল কবিতাটা অনেক দীর্ঘ, তার একটি সংক্ষিপ্ত অংশ কিন্তু মূল বক্তব্য ওখানে চলে এসেছে, সেটা তোমাদের পাঠ্য হয়ে উঠে এসেছে। এবং বিদ্রোহী কবিতা পড়ার সাথে সাথে আমাদের মধ্যে যে একটা দ্রোহী ভাব জেগে উঠছে, বিদ্রোহের প্রচলিত আইনকে না মেনে, আইন ভেঙে, এই আইন ভাঙার উদ্দেশ্য কিন্তু বিশৃঙ্খলা তৈরি নয়। কারণ নজরুল বিশ্বাস করতেন, ভেঙে আবার গড়তে জানে সে চুর সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়। কাল বৈশাখী যেরকম ভেঙে আবার নতুন করে, বৈশাখে নতুন সবকিছু নতুন হয়ে উঠে, ঠিক একইভাবে তিনি বিদ্রোহ করেছিলেন প্রচলিত প্রথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলোকে ভেঙে জীবনকে, জগৎকে আরো সুন্দর করে গড়ে তুলবেন, এই আশায় তার বিদ্রোহ। তিনি ভগবান বুকে একে দেই পদচিহ্ন, একটু পড়া করে একটু
একটু ঘুরিয়ে বলেছিলেন বাক্যগুলো। তাহলে ভগবানের বুকে যদি পদচিহ্ন এঁকে দিতে হয়, ভগবানের বুকের মধ্যে যদি পদচিহ্ন এঁকে দিতে হয়, তাহলে আরেকজনের পদ এসে ভগবানের বুকে লাগবে, মানে পা দিয়ে বুকে লাথি মারবে। কিন্তু লাথি মার ভাঙলে তালা বলেছেন, কিন্তু ভগবানের বুকে লাথি মারেও এটি বলেননি। কিন্তু ভগবানের বুকে যদি পদচিহ্ন পড়ে যায় তাহলে কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা ভেঙে বলার দরকার। এই যে কবিতায়, তাহলে তোমরা যদি কবিতা লেখো, অনেক গদ্যে অনেক কথা খোলাখুলি বলা যায় না, ক্লাসেও আমরা কবিতার লাইন অনেক সময় ব্যাখ্যা করা সহজ হয়নি, কিন্তু কবিতায় সেই কথাগুলো সহজে বলা যায়, সেই বিষয়গুলোই এখানে উঠে এসেছে। কেমন? তো কবিতার মধ্য দিয়ে এইভাবে বিষয়গুলো উঠে এসেছে। হ্যাঁ, আর কারো কোনো কথা থাকলে বলো। চৈতি সেন, কথা বলো। চৈতি, জি স্যার। হ্যাঁ বলো, সমস্যা আছে নাকি কোনো জায়গায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই 6টা স্যার আমি তো স্যার অনেকগুলো ক্লাস, হ্যাঁ অনেকগুলো ক্লাস করোনি? স্যার আমি শুধু কবিতার ক্লাসগুলো করেছি। আচ্ছা, হ্যাঁ গদ্যের কবিতার ক্লাসগুলো ক্লাসগুলো আমার করেছি, পেজে ওইগুলো আছে, সমস্যা নেই। ইউটিউব পেজেও আছে, আমার ফেসবুক পেজেও আছে, ওখান থেকে দেখে নিও। তোমাদের কলেজের পেজেও দেওয়া আছে, সবগুলো ক্লাস তোমাদের কলেজের পেজেও দেওয়া আছে। হ্যাঁ, এবার বলো কবিতার মধ্যে থেকে কোনো আর কোনোটা সমস্যা আছে কিনা বলো, বা অন্য কেউ বলতে পারো, যার যেখানে সমস্যা আছে সেই জায়গা থেকে কথা বলতে পারো। স্যার বিলাসী ইয়ারটা স্যার ভালো করে বুঝতে পারছি না। বিলাসীর কোন জায়গাটা? স্যার কথোপকথনগুলো বুঝতে পারছি না। কে কত পৃষ্ঠায়, যেমন একটা উদাহরণ দাও তো। এই গল্পটাকে বারবার করতে হয়, বুঝছো? বারবার পড়লে, হ্যাঁ এখন বলো, এমনিতে বলো কোন জায়গায় বুঝতেছো না, এরকম কোনো বাক্য। একদম শেষের পৃষ্ঠায় একটু অন্যরকম করে বলেছেন, কেমন? একদম লাস্ট পৃষ্ঠাটা একটু অন্যরকম। হ্যাঁ, আমি লাস্ট পৃষ্ঠাটা একটু পড়ে শোনাচ্ছি তাহলে। এটা কিন্তু গল্পের অংশ না, এখানে ছোট গল্পের বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করেছেন শরৎচন্দ্র। আমি 51 পৃষ্ঠার নিচ থেকে একটু পড়ছি। আমার মাদুলি কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিশরীর আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম। এটা গল্প লেখক মৃত্যুঞ্জয়ের বন্ধু নেড়া বলছে যে মৃত্যুঞ্জয়কে যখন কবর দেওয়া হয়েছিল তখন মৃত্যুঞ্জয়ের হাতেও তো সাপের কামড় না দেওয়ার কবচ ছিল, তার হাতেও ছিল, সেই কবচগুলো খুলে মৃত্যুঞ্জয়ের কবরেই দিয়ে দিয়েছিল। আর ছিল শুধু বিশরীর আজ্ঞার যে মন্ত্র, এবং সে সেটাও জেনেছিল যে সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, মানে ম্যাজিস্ট্রেট যখন যেটা বলে, ম্যাজিস্ট্রেট যখন বিচার করেন, তিনি যে আজ্ঞা করেন এটাই কার্যকর হয়। ম্যাজিস্ট্রেট যখন অর্ডার করে তখন পুলিশ গুলি করে, ম্যাজিস্ট্রেট যখন অর্ডার করে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তাইলে কিন্তু বিশরীর আজ্ঞা এরকম কিছু নয়, আজ্ঞা যে কাজ কার্যকর নয় সেটা বুঝাতে গিয়ে করা বলেছেন। এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, বাঙালির বিষ কি হঠাৎ করে খেপে উঠে একটু পরে আবার নেমে যায়, থেমে যায়, হঠাৎ করে উত্তেজিত হয়ে একটু পরে আবার ঠান্ডা হয়ে যায়। তো কিন্তু সাপের বিষ এরকম নয়, সেটা উঠে এসেছে, সেটাকে তিনি বুঝিয়েছেন, এবং আমিও বুঝিয়েছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্র মতে সে নরকে গিয়াছে। তারপর একদিন শুনলেন বিলাসী করে তো বিষের অভাব ছিল না, যেহেতু সাপ ধরতো, সাপের বিষ ওরা বিষ সংগ্রহ করতো এবং বিষ আবার বিক্রিও করতো, সুতরাং ঘরেও বিষ ছিল, সুতরাং সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এবং শাস্ত্র মতে, ধর্মীয় শাস্ত্র মতে বা আইন মতে সে কি করেছে, নরকে গিয়েছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোন একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছিয়ে দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। তাইলে এই কথার মধ্য দিয়ে কি প্রমাণিত হচ্ছে, যে এরকম কোন নরকে যাওয়ার জন্য যদি এরকম যাওয়ার সময় আসে, এরকম সমাজের এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, বিলাসী দেখেছে যেখানে মৃত্যুঞ্জয় নেই, এই সমাজ তাকে গ্রহণ করবে না, এই সমাজ তাকে মেনে নেবে না, এই সমাজে বেঁচে থাকার তার কোনো, একদিকে মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা, একদিকে হচ্ছে সমাজের প্রতি প্রচন্ড ঘৃণা। কেমন? এই সমাজে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব, এই সমাজের মুখে লাথি মেরে সে আত্মহত্যা করে। তার এই আত্মহত্যা হচ্ছে সমাজের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। কিন্তু লেখক বলছেন এই প্রতিবাদকে সমর্থন করেন, বা লেখকের যে চরিত্র সেই চরিত্র বলছে সমর্থন করে। কেন সমর্থন করে সে বিষয়টা এবার নিচে তিনি ব্যাখ্যা করছেন।
খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া বিজ্ঞের মতো চারদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেট হয়ে গেল, না পেলে একটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্যি উৎসর্গ। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে ভাব, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিষয়টি খেয়াল করো, এই অংশটা লেখক বলছেন যে খুড়া তার চাচা, যে চাচা তার বিরোধিতা করেছিল, মূল উদ্দেশ্য হচ্ছে সে বলতো সম্পত্তির অর্ধেক পাবে, এবার 16 আনা সম্পত্তি সে পেয়ে গেল। 16 আনা মানে কি 100%, পুরো সম্পত্তি এবার খুড়া দখল করে নিলেন, এবং তিনি যে তার বিরুদ্ধে খারাপ কাজ করেছেন এটা কে ঢাকার জন্য তিনি উল্টো সমাজের মানুষকে বুঝাতে লাগলেন যে কি, ওর তো অপঘাতে মৃত্যু হলো, মানে স্বাভাবিক মৃত্যু না, অপমৃত্যু হলো। সাপে কামড়ের মৃত্যু হচ্ছে অপমৃত্যু। তাহলে অপমৃত্যু হলে কি হয়? তাকে যে দাহ করা হয় না, আগুনে পুড়ানো হয় না, তাকে আগুনে পুড়িয়ে আত্মাকে পবিত্র করা হয় না, তাহলে অপমৃত্যু হয়েছে। তারপর কেন বলছেন যে কেন হবে না? কারণ পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তেমন একটা আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো। যে বিলাসীকে যে বিয়ে করেছে, অমন বিলাসীর মতো 10টা মেয়েকেও যদি বিয়ে করতো একটু নিন্দে হতো, কিন্তু অতটা পাপ হতো না। এই যে তার চিন্তা, এই চিন্তাটা এরকম কেন? তার কারণ কিন্তু লেখক প্রথমেই বলেছেন, ওদের ওই যে চারটুস হাঁটা বিদ্যা, বই পড়ার বিদ্যে নেই, ওরা কোনো ধর্মগ্রন্থ ভালো করে পড়েনি, আর স্কুলের বইও পড়েনি, সুতরাং তাদের চিন্তাটা ওই রকম। আর ভাত খেয়ে মরতে গেল কেন? যে যদি বিলাসীর হাতে ভাত খাওয়ার কারণেই তার এই পাপ হয়েছে, ওটাই যে অন্য অন্য বর্ণের লোকের হাতে ভাত খাওয়াটা ছিল অন্য পাপ, তাদের কাছে অনেক বড় পাপ। দোকানে গিয়ে দোকানে বসে অন্য কিছু খাওয়া যাবে, কিন্তু ভাত খাওয়ার যাবে না। এই যে বিষয়টি, মানে এই যে ভ্রান্ত ধারণা, কেমন কুসংস্কার, এই বিষয়টি উঠে এসেছে। নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেট হয়ে গেল, না পেলো এক ফোঁটা আগুন, আগুন পেলো না মানে আগুনে তাকে মুখাগ্নি কেউ করেনি, কেমন, বা আগুনের শশা ইয়ে হয়, না পেলে পিণ্ডি, মৃত্যুর পর যে তার পরলৌকিক ক্রিয়া করা হয়, শ্রাদ্ধ করা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে মৃতের উৎসর্গে খাদ্য উৎসর্গ করা হয়, এটা হয় না। এই উপলক্ষে গ্রামের মানুষকে আত্মীয়স্বজনকে ভুরিভোজ করানো হয়, হ্যাঁ, মেজবান খাওয়ানো হয়, যেরকম এরকম খাওয়ানোর আয়োজনও করা হলো না। আর গ্রামের লোকও বলতে পারলো, তাতে কি সন্দেহ? মানে খুড়ার কথায় কোনো সন্দেহ নেই তাদের, যেহেতু সে অন্য পাপ করেছে, কে? মৃত্যুঞ্জয়। তারপরে এবার বিলাসীর আত্মহত্যা বিষয়টি। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হয়, আরে বিলাসী তো এরকম আত্মহত্যা করতেই হবে, হ্যাঁ, বেঙ্গল দেখছো আত্মহত্যা করে মরছে, বিয়ে করেছিল তো ভালো বংশের, জায়গায় জমি আছে, এরকম একটি ইয়েকে। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়েই করিয়াছিল, এই অপরাধ দুইজনে হয়তো করেছিল, এক ধর্ম ছেড়ে আরেক ধর্মের লোককে যেহেতু বিয়ে করেছিল, এই অপরাধ বিলাসীরা কেন, বিলাসী এবং মৃত্যুঞ্জয় দুইজনেই করেছিল। কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গায়েরই তেলে জলেই তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। সেই বস্তুটা কি? বিদীপ্তা বিশ্বাস বলো। এই যে মৃত্যুঞ্জয়কে অন্য বর্ণের লোককে বিয়ে করার মতো এত সাহস, এই সাহসটা পেল কোথা থেকে? হ্যাঁ স্যার, এখানে হচ্ছে স্যার মৃত্যুঞ্জয় এখানে হচ্ছে তিনি জাতি ধর্ম মানতেন না সম্ভবত। না না, এটা পেল কোথায়? সে কিভাবে পেল এটা? এটা এই সাহসটা পেল কোথায়? এই স্যার সাহসের তার বিষয়টি ওনার বুঝতেছো না? আচ্ছা, আমি তোমাকে খুব সহজভাবে বলি। এখন তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কেমন, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, কোনো ছেলে বা কোনো মেয়ে তোমার সাথে খারাপ কথা বলছে, তুমি হয়তো আক্রমণ না করে তুমি চলে যাচ্ছ, কিন্তু তোমার সাথে তোমার ছোট বোন আছে, এবং ছোট বোনকে যদি কেউ কিছু বলে বা ছোট বোনকে মারতে আসে, তখন তুমি কি করবে? প্রতিবাদ করবে নাকি করবে না? স্যার করব। কেন? আগে তোমার সময় করলে না, কিন্তু ছোট বোনের সময় করলে। কারণ হচ্ছে ছোট বোনটাকে তুমি ভালোবাসো, ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে। মৃত্যুঞ্জয় যখন বিলাসকে ভালোবেসেছে, এই ভালোবাসা তাকে সমাজের বিরুদ্ধে দাঁড়াতে সাহসী করে তুলেছে। এটা হচ্ছে এর মূল বিষয়টি, কেমন? আচ্ছা, তো এই বিষয়টা এখানে একটু ব্যাখ্যা করেছেন, আর একটু বুধের বাবুর প্রবন্ধেও
তিনি প্রবন্ধের কথা বলেছেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। তেলাপোকা হচ্ছে টিকে আছে, বেঁচে থাকা আর টিকে থাকা এক কথা নয়। বেঁচে থাকা হলো সকল কিছু নিয়ে বেঁচে থাকা, টিকে থাকা হলো ওই মরে মরে বেঁচে থাকা। তাহলে তেলাপোকার মতো টিকে থাকার জীবন প্রকৃত জীবন নয়, এটাই বলেছেন। তো পরবর্তী ক্লাসে আমরা চলে যাব উপন্যাসে। তোমরা একটু উপন্যাস পড়বে, পরবর্তী ক্লাসে আমরা উপন্যাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি। কালকে ক্লাস আছে। হ্যাঁ, কাল রুটিন অনুযায়ী, নতুন রুটিন অনুযায়ী ক্লাস হবে। এখন রুটিনটা দেখো, কালকে থেকে নতুন রুটিনে ক্লাস হবে। ফেসবুক পেজে রুটিনটা দেওয়া আছে, ওটা দেখে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার নমস্কার।